তো নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আমি আমার রাজু রাজু ঘোষ চ্যানেলে তোমাদের স্বাগত। তো রোজকার মতো প্রত্যেক দিনকার মতো যে আমি তোমাদের ডাব্লিউপি প্লাস কেপি যে তোমার জিকে ক্লাস করাই, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমাদের ক্লাস নম্বর 31 31 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। খুব ভালো একটি দুর্দান্ত পাঠ আছে, ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না। ভিডিওটি অবশ্যই সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে 30টা কোশ্চেন করাবো, খুব ভালো ভালো প্রশ্ন আছে বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবে না। খুব ভালো দুর্দান্ত একটি সেশন আছে, সেশন নম্বর 31। তো চলো ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো আর না বকে ভিডিওটি শুরু করি। তো আজকে 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে তোমার ভারত পাকিস্তান যে বিজয়, ভারত পাকিস্তান বিজয়ে মানে ভারত পাকিস্তান যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল যুদ্ধ যখন বিজয় হয়েছিল, সেই বিজয়ের সময় একটি কোড ব্যবহার করা হয়েছিল। সেই কোডটির নাম কি ছিল? তো সেই কোডটির নাম ছিল অপারেশন বিজয়। প্রশ্নটি আরও একবার রিপিট করছি, ভারত পাকিস্তান বিজয়ে যে কোড ব্যবহার করা হয়েছিল সেই কোডটি কি নামে পরিচিত ছিল? ভারত পাকিস্তান বিজয়ে যে কোড ব্যবহার করা হয়েছিল সেই কোডটি কি নামে পরিচিত ছিল? তো সেই কোডটি পরিচিত ছিল তোমার অপারেশন বিজয় নামে পরিচিত ছিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপারেশন বিজয়। এর পাশাপাশি তোমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হতেই 2য় নম্বর প্রশ্ন। চলো 2য় নম্বর প্রশ্ন শুরু করি। 2য় নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার বিশ্ব পরিবেশ দিবস, যে সমস্ত বিশ্বে যে পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তোমার বন্ধুরা 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তো 2 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্নটি খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সঙ্গে যুক্ত আছে? তো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, 3 নম্বর প্রশ্নটি ভালো করে শোনো। ভারতের সবথেকে দীর্ঘতম সীমানা, ভারতবর্ষে মানে আমাদের ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সঙ্গে যুক্ত আছে? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম সীমানা যুক্ত আছে তোমার বাংলাদেশ সীমানার মধ্যে, মানে ভারত বাংলাদেশ যে সীমানা, সেই সীমানাটি ভারতবর্ষের মানে অন্য দেশের থেকে সবথেকে বেশি সীমানা। তো এর পাশাপাশি 3 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর স্কাভেঞ্চার নামে পরিচিত, পৃথিবীর স্কাভেঞ্চার নামে পরিচিত কি নামে? পৃথিবী স্কাভেঞ্চার নামে পরিচিত কি নামে? তো পৃথিবী স্কাভেঞ্চার নামে পরিচিত হচ্ছে ভাইরাস। পৃথিবীর আরও একবার রিপিট করছি প্রশ্নটি, পৃথিবীর স্কাভেঞ্চার নামে পরিচিত কি? তো পৃথিবীর স্কাভেঞ্চার নামে পরিচিত হচ্ছে, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাইরাস। এর পাশাপাশি তোমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি গাছের ভালো দিক, মানে দুটি গাছ, সেই গাছের ভালো দিকগুলি যুক্ত করা হয় কি দ্বারা? প্রশ্নটি আরও একবার বলছি, জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন, দুটি গাছের ভালো দিক যুক্ত করা হয় কি দ্বারা? তো দুটি গাছের ভালো দিক যুক্ত করা হয় তোমার গ্রাফটিং দ্বারা। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাফটিং। গ্রাফটিং দ্বারা দুটি গাছের ভালো দিক যুক্ত করা হয়। তো এর পাশাপাশি তোমার 5 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হয়ে গেল।
5 নম্বর প্রশ্নটি খুব ভালো একটি ইম্পর্টেন্ট ভাইটাল প্রশ্ন ছিল। এবং 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটি হচ্ছে সূর্যমুখী গাছের, ভালো করে শোনো প্রশ্নটি, সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখে বাঁকা কে কি বলে, মানে কি চলন বলে। আর একবার বলছি, সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখে বাঁকা কে কি চলন বলে। তো সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখে বাঁকা কে যে চলন বলে সেই চলনটি হচ্ছে ফোটোনাস্টিক চলন বলে, ফোটোনাস্টিক। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ফোটোনাস্টিক চলন বলে, ফোটোনাস্টিক যে ফোটোনাস্টিক চলন বলে। তো 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার কিডনির পরিশ্রবণ যন্ত্রের নাম কি। আরও একবার বলছি, কিডনির যে পরিশ্রবণ যন্ত্র সেই কিডনির পরিশ্রবণ যন্ত্রের নাম কি। তো কিডনির যে পরিশ্রবণ যন্ত্র সেই পরিশ্রবণ যন্ত্রের নাম হচ্ছে নেফ্রন, কিডনির পরিশ্রবণ যন্ত্রের নাম হচ্ছে নেফ্রন। তারপরে 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউনেস্কো শহরের পৃথিবীর এর রাজধানী ইউনেস্কো শহরে পৃথিবীর রাজধানী বলে ঘোষণা করেছেন কে। তো ইউনেস্কো শহরে তোমার পৃথিবীর রাজধানী বলে ঘোষণা করেছে যে ব্যক্তি, তার নাম হচ্ছে শারজা। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে শারজা। 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার শারজা। আরও একবার বলে দিচ্ছি, ইউনেস্কো শহরের পৃথিবীর রাজধানী 2015 বলে ঘোষণা করেছে শারজা। তারপরে 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বিপ্লব সংগঠন ভারতে সংগঠিত হয়েছিল, কোন বিপ্লব সংগঠন ভারতবর্ষে সংগঠিত হয়েছিল। তো যে বিপ্লব সংগঠন ভারতবর্ষে সংগঠিত হয়েছিল সেই বিপ্লব সংগঠনের নাম হচ্ছে অভিনব ভারত। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অভিনব ভারত। আরও একবার বলছি প্রশ্নটি, কোন বিপ্লব সংগঠন ভারতে সংগঠিত হয়েছিল। তো যে বিপ্লব সংগঠন ভারতে সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে অভিনব ভারত। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অভিনব ভারত। তারপরে 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কোথায় বাণিজ্যের জন্য কুঠি স্থাপন করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য ভারতে প্রথম কোথায় কুঠি স্থাপন করে। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্যের জন্য ভারতবর্ষের গুজরাট রাজ্যের সুরাটে সর্বপ্রথম বাণিজ্যিক কুঠি স্থাপন করে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরাট হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তো 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটি হচ্ছে অধীনতামূলক যে মিত্রতা নীতি সেই অধীনতামূলক মিত্রতা নীতিটি কে প্রবর্তন করেন। অধীনতামূলক মিত্রতা নীতি, সেই অধীনতামূলক মিত্রতা নীতিটি কে প্রবর্তন করেন। তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। তো এর পাশাপাশি তোমাদের 11 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং 12 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে। তো বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন হচ্ছে তোমার বল্লাল সেন। বাংলায় কৌলিন্য যে প্রথা সেই কৌলিন্য প্রথার প্রবর্তন করেন হচ্ছে বল্লাল সেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে আগ্রায় দুর্গ নির্মাণ করেন কে। তো আগ্রায় যে দুর্গ নির্মাণ করেন মহান ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ আকবর। আগ্রায় যে দুর্গ নির্মাণ করেন সেই ব্যক্তি হচ্ছে মোহাম্মদ আকবর। আগ্রায় দুর্গ নির্মাণ করেন। 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ আকবর। তারপরে 14 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পুরস্কার থেকে প্রশ্ন।
পুরস্কার থেকেও তোমাদের প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে। তো পুরস্কার থেকে প্রশ্নটি হচ্ছে ম্যাগসেস ম্যাগসেস পুরস্কার আর দেওয়া হয়েছিল কত সালে? তো ম্যাগসেস পুরস্কার দেওয়া হয়েছিল তোমার 1158 সালে। 1158 সালে ম্যাগসেস পুরস্কার দেওয়া হয়েছিল। 1158 সালে ম্যাগসেস পুরস্কার দেওয়া হয়েছিল। এর পাশাপাশি তোমাদের 14 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 15 নম্বর, চলো 15 নম্বর প্রশ্ন শুরু করছি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্যাসাগর কলেজ বা বিশ্ববিদ্যালয় এর নাম কি ছিল? আরও একবার প্রশ্নটি রিপিট করছি। বিদ্যাসাগর কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম কি নামে উপলব্ধি ছিল? তো বিদ্যাসাগর কলেজ বা বিশ্ববিদ্যালয় যে নাম ছিল সেই নামটি হচ্ছে হিন্দু মেট্রোপলিটন বা ইনস্টিটিউট বা বিদ্যাসাগর কলেজ। হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট বিদ্যাসাগর কলেজ, হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট বিদ্যাসাগর কলেজ। তো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান বা অরণ্য কোথায় অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান বা অরণ্য অবস্থিত হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে। আরও একবার প্রশ্নটি রিপিট করছি। নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত তোমার অরুণাচল প্রদেশে। এর পাশাপাশি আর একটি পয়েন্ট, মণিপুর রাজ্যে কেইবুল লামজাও, নামগুলো খুব কঠিন আছে বন্ধুরা, মণিপুরে কেইবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থিত। আরও একবার প্রশ্নটি শুনে নাও। মণিপুরে কেইবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থিত। এর পাশাপাশি তোমাদের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে চিরতরে বিজয় স্তম্ভ, চিতোরের বিজয় স্তম্ভ, চিতোরের যে বিজয় স্তম্ভ, সেই চিতোরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন? তো চিতোরের যে বিজয় স্তম্ভ, সেই বিজয় স্তম্ভ তৈরি করেন তোমার, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে রাণা কুম্ভ। চিতোরের যে বিজয় স্তম্ভ, সেই বিজয় স্তম্ভ তৈরি করেন রাণা কুম্ভ। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার রাণা কুম্ভ। তারপরে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার অনিল দেবী ছদ্মনামে কোন বাঙালি পুরুষ লেখক পরিচিত ছিল? আরও একবার প্রশ্নটি রিপিট করছি। অনিল দেবী ছদ্মনামে কোন বাঙালি লেখক বা পুরুষ পরিচিত ছিল? তো অনিল দেবী ছদ্মনামে যে বাঙালি ও লেখক পরিচিত ছিল তার নাম হচ্ছে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুব ভালো প্রশ্ন। তো দেখো বন্ধুরা, ভিডিওগুলো খুব ভালো ভালো প্রশ্ন আছে, তো ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আমাকে বেশি বেশি করে কমেন্ট করো আরও ভালো ভালো প্রশ্ন পেতে। তো এর পাশাপাশি তোমাদের 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ম্যান টু কিল্ড গান্ধী গ্রন্থটির রচয়িতা কে? দ্য ম্যান টু কিল্ড গান্ধী গ্রন্থটির রচয়িতা হচ্ছে তোমার মনোহর মালগাওয়াকার। মনোহর মালগাওয়াকার। তারপরে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সেই ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল কালাম আজাদ। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল কালাম আজাদ। আজকে তোমাদের 30টি প্রশ্ন করাবো, খুব ভালো ভালো ইম্পর্টেন্ট ভাইটাল প্রশ্ন আছে। তো ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি চ্যানেলকে
বহু দূর এগিয়ে নিয়ে যাবে। তো ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তো 21 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য স্টাবলি বয় যে গ্রন্থ, সেই গ্রন্থটির লেখককে। আরও একবার রিপিট করছি প্রশ্নটি, দ্য স্টাবলি বয় সেই গ্রন্থটির লেখককে। দ্য স্টাবলি বয় যে গ্রন্থ, সেই গ্রন্থটির লেখক হচ্ছে তোমার বিক্রম শেঠ। আরও একবার প্রশ্নটি বলছি, দ্য স্টাবলি বয় সেই গ্রন্থটির লেখককে। দ্য স্টাবলি বয় গ্রন্থটির লেখক হচ্ছে তোমার বিক্রম শেঠ। তো এর পাশাপাশি তোমাদের 22 নম্বর প্রশ্নটি খুব ভালো প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে দি গোল্ডেন সেই এ সুইট টেবল। দি গোল্ডেন সেই এ সুইট টেবল বয় বা এ সুইট টেবল গার্ল বইটির লেখককে। তো এই বইটির লেখক হচ্ছে তোমার বিক্রম শেঠ। হাই ছাগলের সব ধরে নিতে পেরেছে। হাই 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 যা হাই। খুব ভালো ভালো প্রশ্ন। তারপরে নেক্সট তোমাদের 23 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার অ্যান অটোবায়োগ্রাফি বইটির লেখককে। তো অ্যান অটোবায়োগ্রাফি গ্রন্থটি যে বইটি, সেই বইটির লেখক হচ্ছে তোমার জওহরলাল নেহেরু। আরও একবার রিপিট করছি প্রশ্নটি, অ্যান অটোবায়োগ্রাফি যে গ্রন্থ, সেই গ্রন্থটির লেখককে। তো অ্যান অটোগ্রাফি যে গ্রন্থ বই, সেই বইটির লেখক হচ্ছে তোমার জওহরলাল নেহেরু। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। তারপরে 24 নম্বর প্রশ্নটি হচ্ছে সাংবাদিকতার ওপর কি পুরস্কার দেওয়া হয়। আরও একবার প্রশ্নটি বলছি, সাংবাদিকতার ওপর কি পুরস্কার দেওয়া হয়। তো সাংবাদিকতার ওপর যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে পুলিৎজার প্রাইজ পুরস্কার বা পুলজিত পুরস্কার। সাংবাদিকতার ওপর যে পুরস্কার দেওয়া হয় সেটি হচ্ছে পুলজিত পুরস্কার। তারপরে এর পাশাপাশি তোমাদের 24 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। 24 নম্বর প্রশ্নটি খুব ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 25 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশৈলী। তো ডান্ডিয়া যে রাজ্যের নৃত্যশৈলী, সেটি হচ্ছে ডান্ডিয়া হচ্ছে তোমার গুজরাট রাজ্যের নৃত্যশৈলী। আরও একবার প্রশ্নটি বলছি, ডান্ডিয়া হচ্ছে তোমার গুজরাট রাজ্যের নৃত্যশৈলী। চারটি গম দেবে ছাগল আগে। তো এর পাশাপাশি তোমাদের 26 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের হিমালয়ের অঞ্চলে কে কি নামে পরিচিত। পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশে অঞ্চল, সেই অঞ্চল কি নামে পরিচিত। তো পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশের যে অঞ্চল, সেই অঞ্চলটি তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। তারপরে 27 নম্বর প্রশ্নটি হচ্ছে অল ইন্ডিয়া নিখিল ভারত বা ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়েছিল। আরও একবার প্রশ্নটি রিপিট করছি, অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে সংগঠিত হয়েছিল। তো অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সংগঠিত হয়েছিল
এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 1920 সালে। 1920 সালে অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড কংগ্রেস সংগঠিত হয়েছিল। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সংগঠিত হয়েছিল 1920 সালে। এর পাশাপাশি তোমাদের 29 নম্বর প্রশ্ন। তো 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, খোদাই ই খিদামগার বাহিনী প্রতিষ্ঠিত করেছিল কে? খোদাই ই খিদামগার যে বাহিনী, সেই বাহিনীটি প্রতিষ্ঠিত করেছিল কে? তো খোদাই ই খিদামগার যে বাহিনী, সেই বাহিনীটি প্রতিষ্ঠিত করেছিল তোমার খান আব্দুল গাফফার খান। খান আব্দুল গাফফার খান এই বাহিনীটি প্রতিষ্ঠিত করেছিল। তো আজকের লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন। এমপি সদস্যর সংখ্যা ভারতবর্ষের সবথেকে কোন রাজ্যে সবথেকে বেশি? তো সেই এমপি সদস্যর সংখ্যা ভারতবর্ষের সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি এমপি সদস্যর সংখ্যা। তো আজকে তোমাদের দুটো হোমওয়ার্কের প্রশ্ন দেব। তো ভারতবর্ষের ইতিহাসে পাগলা রাজা কাকে বলা হতো? আমি তোমাদেরকে অপশানগুলো বলে দিচ্ছি। 1 নম্বর মোহাম্মদ বিন তুগলককে, 2 নম্বর সমুদ্রগুপ্তকে, 3 নম্বর চন্দ্রগুপ্তকে, 4 নম্বর বিন্দুসারকে। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আরও একটি প্রশ্ন, যে ভারতবর্ষের নাগরিক হতে গেলে তোমাকে ভারতবর্ষে মিনিমাম কত বছর বসবাস করতে হবে? এই প্রশ্নটির অ্যান্সার কমেন্ট করে জানাবে। তো আজকে তোমাদের 30 নম্বর পার্টের এটাই লাস্ট প্রশ্ন ছিল। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে 31 নম্বর ক্লাসে আগামীকাল। টাটা, বাই বাই।